নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন রাজস্থানের কোটা থেকে নির্বাচিত ওম বিড়লা। পরপর দুবার তিনি লোকসভা স্পিকার নির্বাচিত হলেন। শেষ পর্যন্ত বিরোধীরা ভোটাভুটিতে বা ডিভিশনের রাস্তায় যাননি, ধ্বনি ভোটেই ওম বিড়লা স্পিকার নির্বাচিত হয়েছেন। তারপর স্পিকারের জন্য নির্দিষ্ট আসনে তাকে বসিয়ে দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী তার ট্রেডমার্ক সাদা টি শার্ট ছেড়ে আজকে একদম ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবিতে ট্রেজারি বেঞ্চে উঠে গিয়ে রাহুল মোদিজির সঙ্গে করমর্দন করেন। তারপর বিভিন্ন দলের সিনিয়র মেম্বাররা স্পিকার নির্বাচিত হওয়ার পর তাদের বক্তব্যে স্পিকারকে সংসদীয় রীতিনীতি মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন। আগের সংসদে যেভাবে 100 জনের উপর সাংসদকে শীতকালীন অধিবেশনে স্পিকার বহিষ্কার করেছিলেন, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য স্পিকারকে সতর্ক করে দেন ইন্ডিয়া জোটের শরিক দলের প্রবীণ সাংসদরা। রাহুল গান্ধী শেষ পর্যন্ত বিরোধী দলনেতা হলেন। হি হ্যাজ টেকেন দ্য বুল বাই দ্য হর্ন। আমি এই বিষয়টা নিয়ে আরেকটি প্রতিবেদনে কথা বলবো, কিন্তু আজকে আমার ট্যাগলাইন যে রাজ্যের কয়েকজন মন্ত্রীর উপর মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হলেন কেন। সত্যিই কি তিনি ক্ষুব্ধ হয়েছেন, নাকি ক্ষুব্ধ হওয়ার ভান করেছেন? অতীতেও মুখ্যমন্ত্রী এরকম মন্ত্রী, কাউন্সিলর, আমলাদের বকাঝকা করেছেন। কয়েকদিন পরে দেখি যে কে সেই মুখ্যমন্ত্রীর বকা খাওয়ার পর একটু তৎপরতা শুরু হয় প্রশাসনের অলিন্দে। তারপর সেই গয়ঙ্গচ্ছ মনোভাব এমনি করেই যায়, যদি দিন যাক না। তাই মুখ্যমন্ত্রীর তার মন্ত্রিসভার সদস্যদের বকাঝকা করা নতুন কিছু নয়। সংবাদ মাধ্যমে লাইভ হচ্ছে, মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের বকছেন, তাতে ভাবছেন তার ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। জনমানসে কয়েকজন মন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে তিনি তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাইছেন, এগুলো মানুষ এখন বুঝে গেছে। কিন্তু তাও মুখ্যমন্ত্রীর এই ক্ষোভের বহিঃপ্রকাশ কেন? প্রথমে বলি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, যিনি বিধাননগরের বিধায়ক। আপনাদের মনে আছে 2015-16 সালের কথা, উল্টোডাঙ্গা থেকে আপনি যদি এয়ারপোর্টে যান, ভিআইপি রোডের বাঁ দিকে দেখবেন অনেকগুলো নয়নজুলি ছিল। সেই নয়নজুলিগুলো আজকে আর নেই। 2015-16 সালে এই নিয়ে বিস্তর বিতর্ক হয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে পূর্ত দপ্তর নয়নজুলিগুলোকে আগের অবস্থায় ফেরত দেবার চেষ্টা করে। নির্দেশ ছিল পরিবেশ দপ্তরের, পূর্ত দপ্তরকে উদ্যোগী হতে হবে। রাজ্য আবার সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে যায়, সুজিত আবার মন্ত্রীও হয়ে যান। ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য ও নয়নজুলিগুলোর উপকারিতা ছিল। অনেকে বলেছিলেন, পরিবেশবিদরা, তীব্র আন্দোলন হয়েছিল। বিধানসভায় রাজারহাট নিউ টাউনের তৎকালীন বিধায়ক সব্যসাচী সরাসরি এই নয়নজুলি ভরাটের পিছনে সুজিত বোস দায়ী বলে উল্লেখ করেছেন। কিন্তু ভরাট কি রোখা গেছে? একের পর এক বহুতল রেস্টুরেন্ট তৈরি হয়েছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা হয়েছে, স্কোয়ার ফিট পিছু মূল্য বেড়ে গিয়েছে। সল্টলেকে সরকারের জমিতে জবরদখলকারীরা বসেছেন, বস্তি তৈরি হয়েছে।
বহু জায়গায় ফাঁকা জমিতে ইট কাঠ বালির সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে, কেউ কেউ বাঁশগোলা করেছেন। শ্রীভূমি লেকটাউন অঞ্চলের পুরোটাই সুজিত বোসের অনুরাগীরা চালান। সুজিত যখন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন আর চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, পাঁচু রায়ের সঙ্গে সুজিত বাবুর বিরোধ মারাত্মক আকার ধারণ করেছিল, কারণ পাঁচু রায় কখনোই বেআইনি কনস্ট্রাকশনে সায় দিচ্ছিলেন না। নবান্নে পাঁচু রায়কে তলব করা হয়, শোনা যায় পাঁচু রায় সেখানে খুব অপমানিত হন। তাকে নাকি শীর্ষমহল থেকে বলা হয়েছিল, দল চালাতে তো পয়সা লাগে, আপনি এটা বোঝেন না। তারপর ওই বিল্ডিংয়ের লাইসেন্স অনুমোদনের দায়িত্ব পাঁচু রায়ের হাত থেকে সুজিতের হাতে যায় এবং সেখানে সুজিত বসুর ঘনিষ্ঠ লোকেরা তারপরে তার সুফলও পেয়েছিলেন বলে কান পাতলে শোনা যায়। পাঁচু রায় যখন লড়াই করেছিলেন, অনেকে বলেন করেছিলেন, যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে, তিনতলা বাড়িকে পাঁচতলা বাড়ির ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে, তখন পাঁচু রায়কে দায়িত্ব থেকে সরাবার জন্য সুজিত ঘনিষ্ঠরা উদ্যোগী হন এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং পাঁচু রায়ের হাত থেকে ওই বিল্ডিং এর লাইসেন্স টাইসেন্স দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এখন মুখ্যমন্ত্রী বলছেন কম্পিটিশন করে লোক বসাচ্ছে সুজিত, যে ওই রাস্তা দিয়েই তো মুখ্যমন্ত্রী যাতায়াত করেন এয়ারপোর্টে। সুজিতের পুজো অনেকবার উদ্বোধন করেছেন। 15 সালের আগে ওখানে কি ছিল, এখন কি ছিল, আপনি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখতে পান। আসলে পুরোটাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা। যদি বিধাননগরে বিজেপির ফল ভালো না হতো, বিধাননগর বিধানসভা যারা বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তাহলে সুজিত বাবু এই কড়া কড়া কথা শুনতেন না। যেহেতু ফলাফল খারাপ হয়েছে, লেকটাউন অঞ্চলে হয়েছে, সল্টলেকেও হয়েছে, তাই সুজিত বাবুকে এইসব কথা শুনতে হয়েছে। এগুলো চোখে ধুলো দেওয়ার প্রয়াস ছাড়া আর কিছুই নয়। সল্টলেকে সেক্টর 5-এ, হাতিবাগানে, গড়িয়াটে ফুটপাত থেকে অবৈধ জবরদখলকারীদের সরাবার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমার মনে পড়ে যাচ্ছে সেই আজ থেকে 28-29 বছর আগের কথা, অপারেশন সানশাইন। সেটা ছিল এক দুর্লভ রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ। কান্তি গাঙ্গুলি, সুভাষ চক্রবর্তী, সিপিএম এর মধ্যে এইসব নিয়ে অনেক মতবিরোধ হয়েছিল। আমি উত্তর কলকাতার ছেলে। অপারেশন সানশাইনের 2 দিন পরে হাতিবাগান মোড় থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত হাঁটলাম, ওই রাধা শ্রী উত্তরা দর্পণার পাশ দিয়ে। আগে ওই রাস্তায় হাঁটা যেত না, ডিজেলের পোড়া গন্ধ, ফুটপাত থেকে লোক রাস্তায় চলে আসছে, ট্রাম চলছে, অটোর ভিড়, কহতব্য নয় এমন একটা দশা। তারপর যখন হেঁটেছিলাম যেন প্রাণ খুলে অক্সিজেন নিতে পারছিলাম। হাতিবাগান আবার আগের অবস্থাতেই ফিরে গেছে, অপারেশন সানশাইন করে কোনো কাজ হয়নি। এই যে কসবাতে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল, কিছু হকার উঠেছেন, কিন্তু গড়িয়াহাট আছে সেই গড়িয়াহাটে। এখন বিলম্বিত বোধোদয় করে কি হবে? কারা বসিয়েছে ওনাদের? ডালা পিছু টাকা দিতে হয় নাকি স্থানীয় মাতব্বরদের? এদের জীবন জীবিকা যাতে অক্ষুণ্ণ থাকে সেটাও উদ্যোগ নিতে হবে এবং একই সঙ্গে ফুটপাতকে মানুষের চলাচলের উপযুক্ত করতে হবে। শুধু গড়িয়াহাট, হাতিবাগান, সেক্টর 5 বলবো কেন, ধর্মতলা দেখুন, গ্র্যান্ড হোটেলের নিচ থেকে একেবারে কার্যত ওই কিড স্ট্রিটের মুখ অব্দি ভালোভাবে আপনি হাঁটতে পারবেন না ফুটপাত দিয়ে। সেখানেও ব্যবস্থা নেওয়ার দরকার, কিন্তু রুটি রুজির সংস্থানটাকে টিকিয়ে রেখে। হাওড়ার কথা তো কহতব্য নয়, ওখানে ছোট গলির মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, দমকলের ঢুকতে পারে না। এই যে শালিমারের কাছে গঙ্গার গায়ে প্রায় 25-27 বিঘে জমি ছিল, তৃণমূলে ছিলেন মেয়র,
এখন বিজেপির প্রার্থী হয়েছেন রতিন চক্রবর্তী, যাকে মুখ্যমন্ত্রী রতিন সব নষ্ট করেছে বলে দেখে দিলেন, তিনি ওই 27 বিঘা জমিতে স্টেডিয়াম করতে চেয়েছিলেন। ববি হাকিমকে দিয়ে উদ্বোধনের কথা ছিল, কিন্তু সে উদ্বোধন তো হলো না, সেখানে নাকি এখন ফ্ল্যাট উঠছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মমতা জয়সওয়ালের পর থেকেই শুরু হয়েছে এই তাণ্ডব। বেআইনি নির্মাণ, 3 তলার অনুমোদিত নকশা, বাড়ি হচ্ছে 5 তলা, সবাই জানে। হাওড়ার তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা সদস্য, রাজ্যের মন্ত্রী, তিনিও জানেন। এখন দায় ঝেড়ে ফেললে তো হবে না। প্রসূন ব্যানার্জি জানেন, সুজয় চক্রবর্তী জানেন, রতিনবাবু জানেন, বিধায়করা সবাই জানেন, সব জানেন। জানা সত্ত্বেও মদত দিয়েছেন, আধিকারিকরাও মদত দিয়েছেন। আর সরকারি জমি অনেক জায়গায় জবরদখল আছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই রোষ সুজিতের উপরে, অরূপ রায়ের উপরে, ববি হাকিমের উপরে, তার কারণ হচ্ছে নির্বাচনে ভালো ফল না হওয়া, বিশেষ করে পুরসভা অঞ্চলগুলোতে, শহরাঞ্চলগুলোতে। যেমন নির্বাচনের আগে গার্ডের নিচে বাড়ি ভেঙে পড়লো, 13 জন মারা গেলেন। ববি হাকিম কি সুন্দরভাবে পুরসভার ইঞ্জিনিয়ার, পুলিশের উপর দায় চাপিয়ে দিলেন, আর যে কাউন্সিলর কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ে ঘোরেন, তিনি একেবারে ধোয়া তুলসী পাতা। অর্থাৎ কাউন্সিলরদের বাঁচাতে গিয়ে ববি হাকিম শুলে চড়ালেন পুলিশ এবং বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের। এটাও মানুষ ভালোভাবে নেয়নি। পুরসভার 144টা ওয়ার্ডের মধ্যে নাকি 122টায় তৃণমূল জিতে, 132টায়। এই যে বাই ইলেকশন হলো না সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জে, 2-3টে এমন ওয়ার্ড আছে যেখানে তৃণমূল হাজার হাজার ভোটে জিতেছিল। সেই বাই ইলেকশনে দেখা গেল সেই ওয়ার্ডগুলোতেই তৃণমূল হেরেছে। পুরসভার ভোট এই রাজ্যে কিভাবে হয় সেটা আমরা জানি। ভোটের নামে প্রহসন হয়। আর যখন জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব নেন, তখন এই কি বলবো আর কি, অবাধে ছাপ্পা ভোট লুটের কাণ্ড কারখানা তো করতে পারে না। তাও অনেক জায়গায় হয়। করতে পারে না বলেই কলকাতা পুরসভার 47টা ওয়ার্ডে শাসক দল পিছিয়ে যায়। আর যে ওয়ার্ডগুলোতে তারা জিতেছে সেখানেও ব্যবধান খুব বেশি নয়। তাই 2026-এর ভোট, তাই মুখ্যমন্ত্রী এখন ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। বর্ষাবেন না, দেখবেন যাদের দিকে তিনি অভিযোগের আঙুল তুলেছেন, বলছেন কম্পিটিশন করে লোক বসাচ্ছে বেআইনি ভাবে। কলকাতার মেয়র এবং পুরমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন, কিন্তু তারা কিন্তু স্বপদেই বহাল থাকবেন। অর্থাৎ চোখে ধুলো দেওয়ার কৌশল। মুখ্যমন্ত্রী সর্বরোগ ও বিশল্যকরণী, তিনি মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু তার অধস্তন লোকজনের অনেকেই মুখ্যমন্ত্রীর এই কমিটমেন্ট বুঝতে পারছেন না মানুষের প্রতি। তাই মুখ্যমন্ত্রী বকাচকা করেছেন, সমঝে দিয়েছেন। পুরো এলাকায় ফলাফল খারাপ হওয়ার পিছনে কারণ শুধু পুরো পরিষেবা নয়, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারে না। তার অভিঘাত পড়েছে শহরে, শহরাঞ্চলে। শুধু পুরো পরিষেবা, রাস্তায় জঞ্জাল, খারাপ রাস্তা, আলো নেই, কারণ খারাপ ফলের পিছনে একটা কারণ হতে পারে, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। র্যাম্প্যান্ট করাপশন শহর ও শহরাঞ্চলের মানুষ সমর্থন করেনি। তাই মুখ্যমন্ত্রী এখন চোখে ধুলো দিতে চাইছেন, স্রেফ চোখে ধুলো দিতে। ভিআইপি রোডের দ্বারে নয়নজলি ভরাট করা মুখ্যমন্ত্রী জানতেন না? হতে পারে, সব জানতেন, কিচ্ছু বলেননি। এখন বলছেন, যেহেতু পিছিয়ে পড়েছেন।
হাওড়ায় কি হয় মুখ্যমন্ত্রী জানতেন না? গঙ্গার পশ্চিমকুল বারাণসীর সমতুল বলে তিনি নবান্নে অফিস ট্রান্সফার করেছিলেন। 500 বছরের পুরনো শহরে পুরো পরিষেবা যে কতটা বেহাল তিনি জানতেন না। হঠাৎ করে তিনি ঘুম থেকে জেগে উঠলেন, হাইবারনেশন থেকে। সব দোষ চাপিয়ে দিলেন রথীন চক্রবর্তীর ঘাড়ে। পুরোটাই আইবাস, চোখে ধুলো দেওয়ার কৌশল। এই মন্ত্রীরা বহাল তবিয়তে থাকবে, কিছুদিন প্রশাসনের উদ্যোগ হবে দখল মুক্ত করার, আবার যে কে সেই। রাজ্যের মানুষ দেখলো মন্ত্রীদের কাজকর্মে তিনি অখুশি, অসন্তুষ্ট, তাদের কার্যত দোষী ঠাউরে দিলেন। তারপরেও সেই মন্ত্রীরা কি করে মন্ত্রিসভায় থাকে, এই প্রশ্নটাকেও যদি তোলেন সেটা কি খুব অবিবেচকের মতো তোলা হবে? আপনারা উত্তর দেবেন। হাওড়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম, সেখানে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন মেঘদূত রায়ের সঙ্গে, শুনে নিন। মেঘদূত, মুখ্যমন্ত্রী নবান্নে সভাঘর থেকে যে কথাগুলো বললেন, তুমি হাওড়ারই মানুষ, ওখানেই সাংবাদিকতা করো, জন্মও তোমার, যে 3 তলা বাড়িকে 5 তলা করে দিচ্ছে, গলিতে অ্যাম্বুলেন্স দমকল ঢুকতে পারবে না, এসডিও একজনের নাম বললেন অমৃতা রায় বর্মন, অরূপ রায়কেও তিনি ছাড়লেন না। ওভারঅল মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগগুলো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কতটা সত্যি? না, মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেটা 100% সত্যি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার মুখ্যমন্ত্রীর কানে যে এরকম অভিযোগ আগে পৌঁছয়নি বা মুখ্যমন্ত্রী জানতেন না এমনটাও নয়। কারণ হাওড়া পুরসভায় এই দুর্নীতিটা শুরু হয়েছিল বামেদের হাতে যখন পুরবোর্ড ছিল। বামরা শেষ হাওড়া পুরসভায় ছিল 2008 থেকে 2013, এই সময়টায় এই 5টা বছর ছিল হাওড়া পুরবোর্ড ছিল বামেদের হাতে। যদিও 2008, 2009 এবং 2010 ঠিক এই সময় যে অবৈধ কাজ, অবৈধভাবে নির্মাণ, এগুলো ততটা মাথাচাড়া দেয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2010 সাল থেকে এই যে পুরসভার যে দুর্নীতি এবং যে বিল্ডিং দপ্তরের যে দুর্নীতি সেটা একেবারে প্রকাশ্যে এসে যায়। সেই সময় হাওড়া পুরসভার মেয়র ছিলেন মমতা জয়সওয়াল, এবং কার্যত অনেকে এটা অভিযোগ করেন যে মমতা জয়সওয়ালের হাত ধরেই এই অবৈধ নির্মাণের বীজটা সেই সময় পোতা হয়ে গিয়েছিল। এবং পরবর্তী সময়ে 2018 সালে যখন তৃণমূল এই হাওড়া পুরসভার দখল নেয়, তারপর থেকে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে বাম আমলের যে ভুল, বাম আমলের যে অবৈধ নির্মাণ এবং পুরসভার যে দুর্নীতি, তারা দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছেন, অবরোধ করেছেন, আন্দোলন করেছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের যে বোর্ড, সেই বোর্ড কিন্তু এই ধরনের কাজ থেকে শত যোজন দূরে থাকবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, 2013 ডিসেম্বরে হাওড়া পুরসভার যে নির্বাচন, সেই নির্বাচন তৃণমূল কংগ্রেস হাওড়া পুর বোর্ড দখল করার পরে শত যোজন দূরে থাকা তো দূরের কথা, বরং এটা বলা ভালো যে বামেদের যে দেখানো পথ, সেই পথ ধরেই হাঁটতে শুরু করলো তৃণমূল পুর বোর্ড। এখানে কার কার মদত ছিল? না, অবশ্যই হাওড়া পুর বোর্ডের প্রথম এবং প্রধান তাদের একটা ছিল, তারাই এখানে প্রথম এই কাজটাতে তারা হাত লাগিয়েছিলেন, এবং তার সঙ্গে বেশ কয়েকজন তৃণমূল নেতার প্রথম সারির বা মাঝের সারির এরকম বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম এর সঙ্গে জড়িয়েছে। শুধু হাওড়া পুরসভা এলাকাতেই যদি ধরে নেওয়া যায় যে হাওড়া পুরসভার যে ওয়ার্ড 1 থেকে 50, এই 50টা পুরো ওয়ার্ডেই কিন্তু এই অবৈধ নির্মাণ হয়েছে, এবং বামেদের আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে 100% ছাপিয়ে গিয়েছে তৃণমূল পুর বোর্ডের এই অবৈধ নির্মাণ। অরূপ রায়ের ভূমিকা এখানে কি? অরূপ রায় যেহেতু হাওড়া তৃণমূল কংগ্রেসের তিনি একজন প্রতিষ্ঠাতা, এবং তুমি জানো যে হাওড়া তৃণমূলের তিনি একজন কাণ্ডারি বলা চলে, যে কারণে তিনি প্রথম দিন থেকে তৃণমূলের যে ঝান্ডা তিনি সেটা শক্ত হাতে ধরেছেন। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়ে পরপর প্রতিদ্বন্দ্বিতা করে 3 বার জিতেছেন এবং এই রাজ্যের মন্ত্রী হয়েছেন। অনেকেই অরূপ রায়ের ঘাড়ে এই দোষটা চাপান যে অরূপ রায়ের মত ছাড়া বা তার ছাড়া, সাহস ছাড়া এমনটা প্রমোটাররা কিছুতেই করতে পারতো না। কিন্তু এটাও ঘটনা যে কারো সাহস শুধু থাকলে হবে না, পুরো বোর্ড থেকে
এই ধরনের যে দুর্নীতির যে পদ্ধতি, সেই পদ্ধতির যে রাস্তা, কি পদ্ধতিতে গেলে পরে এই ধরনের নির্মাণ করা সম্ভব হবে, কিভাবে ডিভিয়েশন করা বা অবৈধ নির্মাণকে সেগুলোকে বৈধ করা যাবে, এই পদ্ধতিগুলো কিন্তু তৈরি করা হয়েছে হাওড়া পুর বোর্ডের মধ্যে থেকেই। এবং ধরো এর সঙ্গে একটা বাড়ির 3 তলার অনুমোদন, সেটাকে 5 তলা করতে চায় বিল্ডার, তাহলে বাড়তি 2 তলা করার জন্য স্কোয়ার ফিট পিছু কত টাকা নজরানা দিতে হতো? না, এটা একেবারে নির্দিষ্টভাবে সরকারের পুর বোর্ডের পক্ষ থেকে পুর বোর্ডের একটা নির্দিষ্ট হিসাব আছে যে স্কোয়ার ফুটে এই টাকাটাকে জরিমানা দিতে হবে। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, যে একটা অংশের তৃণমূল কংগ্রেসের নেতারা এটা নিয়ে ভীষণ রকম চিন্তিত ছিলেন যে 3 তলা যে বাড়িটাকে স্যাংশন দেওয়া হচ্ছে, সেই বাড়িটার যিনি প্রমোটার বা ডেভেলপার, তাকে আগে থেকেই বলা হতো যে বাড়ির ভিতটা তুমি এমন মজবুত করো যাতে এর উপরে আরো 3টে তলা তৈরি করা যায়, এবং এই 3টে তলার অনুমোদন তারাই দায়িত্ব নিয়ে করিয়ে দেবেন। তাদের হিসাব এটাই থাকতো যে স্কোয়ার ফুট প্রতি খুব কমপক্ষে 300 থেকে 400 টাকা ধার্য করা হতো, এবং এই মোটা অঙ্কের টাকা 18 থেকে একেবারে 5টা বছর, মানে শেষ মাফ করবে, যে 2013 থেকে 18 সাল পর্যন্ত এই যে 5টা বছর তৃণমূল পুর বোর্ড ছিল, এখান থেকে কোটি কোটি টাকা এখান থেকে কিন্তু তৃণমূলের নেতারা এখান থেকে তুলেছেন বলে অভিযোগ। এবং এর সঙ্গে হাওড়া পুরসভার দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু পদস্থ কর্তাও এর সঙ্গে জড়িত, যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের কাউকে টাকা পাইয়ে দিয়ে এই রকম ধরনের ছাড়পত্র নেওয়ার যে প্রক্রিয়া, সেটাও তার কানে গিয়ে পৌঁছেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রথীন চক্রবর্তীর গাড়ি মমতা দোষটা চাপিয়ে দিলেন, কিন্তু রথীন চক্রবর্তী যখন মেয়র ছিল, আমি যতদূর জানি শালিমারের কাছে একটা 25 বিঘা জমি ছিল গঙ্গার ধারে, সেখানে উনি স্টেডিয়াম করার কথা বলেছিলেন, পুরমন্ত্রীকে উদ্বোধন করানোর কথা ভেবেছিলেন, কিন্তু পুরমন্ত্রীও আসেনি। সেই জমি পরবর্তীকালে নাকি আবাসনের জন্য কাজে লাগানো হচ্ছে, এটা কি সত্যি? ঘটনাটা এটাই যে শুধু হাওড়ার একটা 25 বিঘে জমি এমনটা নয়, হাওড়া পুরসভার জমি, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের জমি, এগুলো সরকারি যে সমস্ত জমিগুলো রয়েছে, এগুলো বেশ কিছু ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে, এবং যেগুলো দখল হয়ে গিয়েছে সেগুলো সরকারি কর্তারা জানতেন না, বিভিন্ন বিভাগীয় দপ্তরের উচ্চপদস্থ কর্তারা জানতেন না, এমনটা একেবারেও নয়। কিন্তু স্থানীয় কিছু নেতার মদতে বা স্থানীয় কিছু যারা করিতকর্মা লোক আমরা যাদেরকে বলি, বাহুবলী লোক যাদেরকে বলি, অর্থবান মানুষ যাদেরকে বলি, তারাই এগুলোকে সেটিং করেছেন, এবং তারপরে এই সরকারি সম্পত্তিগুলো ধীরে ধীরে বাজেয়াপ্ত তারা সেগুলো নিজেদের দখলে নিয়ে নিয়েছেন, যেটা মুখ্যমন্ত্রীর নজরে আগেই এসেছিল, এবং শেষ পর্যন্ত তার কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে, তিনি সেই অভিযোগ খতিয়ে দেখেন তার বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে, এবং তিনি একেবারে নির্দিষ্টভাবে তিনি সেই অভিযোগগুলোকেই তিনি তুলে ধরেছিলেন সেদিনের নবান্ন থেকে। আচ্ছা, ধন্যবাদ মেঘদূত।